অজ্ঞাতবশতই তারা ওই আইল্যান্ডে থাকা পেত্নীকে জাগিয়ে ফেলে। ফলে ২০০ বছর ধরে ঘুমিয়ে থাকা এই ভয়ঙ্কর পেত্নীর আক্রোশে এক এক করে মারা যেতে থাকে সিথির বন্ধুরা। কে এই পেত্নী? কেনই বা সে এই আইল্যান্ডকে অভিশপ্ত করে রেখেছে? সেই সাথে সিথি কি পারবে এই অভিশাপ ভেঙে এই পেত্নীর হাত থেকে নিজেদের রক্ষা করতে? জানতে হলে দেখতে হবে আজকের এই মালয়েশিয়ান হরর গল্প, যার নাম পোলাও। তো চলুন আর দেরি না করে এখনই চলে যাওয়া যাক গল্পে। গল্পটি শুরু হয় এক পরিত্যক্ত নিষিদ্ধ আইল্যান্ডকে দেখিয়ে, যেখানে ২০০ বছর আগের এক পেত্নীকে আমরা দেখতে পাই, যে কিনা গ্রামবাসী অর্থাৎ এই আইল্যান্ডে থাকা প্রত্যেককে অভিশাপ দিচ্ছিল। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা ক্যাট নামের একজন মেয়েকে দেখতে পাই, যে কিনা এতক্ষণ যাবৎ এই স্বপ্নগুলো দেখছিল। এই অদ্ভুত স্বপ্ন দেখে তার ঘুম ভেঙে যায়। সে বুঝতে পারছিল না যে সে প্রতিনিয়ত কেন এই ধরনের স্বপ্ন দেখে। এমন সময় তার ফ্রেন্ড দিন সেখানে চলে আসে। শুধুমাত্র দিন এবং ক্যাটই নয়, বরং সেখানে তাদের আরো অনেকগুলো ফ্রেন্ড ছিল। তারা সকলে মূলত একটা আইল্যান্ডে ঘুরতে যাচ্ছিল, যেখানে আশেপাশে এরকম ছোট ছোট অনেক আইল্যান্ড আছে, যে কারণে তারা অনেক বেশি এক্সাইটেড ছিল। এখানে ক্যাটের সাথে দিন একটা দোকানে যায়, যেখানকার একটা স্পেশাল ব্রেসলেট দেখিয়ে দিন ক্যাটকে বলে যে যদি কোনো ছেলে তার পছন্দের মেয়েকে এই ব্রেসলেট পরিয়ে দেয়, তাহলে নাকি তারা সারা জীবনের জন্য এক হয়ে যায়। ক্যাট এসবে বিশ্বাস করত না। তখন দিন বলে যে সে তাকে পরিয়ে দিচ্ছে এবং এর ফলে প্রমাণ হয়ে যাবে, অর্থাৎ দিন এখানে ক্যাটকে পছন্দ করত। তবে তার এই কথা শেষ হওয়ার আগেই তাদের আরেক বান্ধবী লিলি সেখানে চলে আসে, যার ফলে তার মনের কথা মনেই থেকে যায়। ক্যাট আর জানতে পারে না। এখন এখানে ক্যাটের বান্ধবী লিলির সাথে তার কাজিনও এসেছিল, যার নাম ছিল বেন। এখন তারা সকলে মিলে মুর্তজা নামের একজন লোকের বোটে করে পৌঁছে যায় তাদের কাঙ্ক্ষিত আইল্যান্ডে। তারা তাদের ট্যুরটা বেশ এনজয় করছিল। আমরা এখানে লিলিকে দেখে বুঝতে পারি যে সে মূলত একজন ব্লগার ছিল। তাদের সাথে আরো একজন মেয়ে ছিল, যার নাম ছিল ইউস। এখানে তারা যখন তাদের কাঙ্ক্ষিত রিসর্টে বুকিং এর কাজ সারছিল, তখনই সেখানে চলে আসে ইউসের সৎ বোন এবং তার বন্ধুদের গ্রুপ, যা দেখে ইউসের মন খারাপ হয়ে যায়। কেননা সে কখনোই চাইছিল না এরকম একটা হলিডেতে তার সৎ বোনের সাথে তার দেখা হবে। তাদের দুজনের মধ্যকার সম্পর্ক একদমই ভালো ছিল না, যে কারণে তার সাময়িকভাবে মন খারাপ হয়ে যায়। তখনই লিলি এসে তাদেরকে পোস্টার দেয়। এই পোস্টারগুলো ছিল আশেপাশের সব আইল্যান্ডের ম্যাপের, যা এক কোণে দাঁড়িয়ে দেখছিল ক্যাট। তখনই তার কাছে লিলির কাজিন বেন আসে। বেন এখানে বেশ হেসে খেলে ক্যাটের সাথে কথা বলছিল। এখন ক্যাটের আরেক নাম ছিল সিথি। আমরা এখন থেকে তাকে সিথি বলেই ডাকবো। এখানে সিথি এবং বেনকে এইভাবে হেসে খেলে কথা বলতে দেখে দিনের একটু মন খারাপ হয়, কেননা সে তো এখনো পর্যন্ত সিথিকে তার মনের কথা বলতে পারেনি। এখন সিথি তার বেডরুমে সব জিনিসপত্র গুছাচ্ছিল। অন্যদিকে ইউস এবং লিলি কথা বলছিল। তখনই আচমকা সিথি যেন কারোর কণ্ঠ শুনতে পায়, যে কিনা ব্যথায় চিৎকার করছিল এবং মলি নামের এক মেয়েকে বলছিল যে তারা দুজন কখনোই আলাদা হবে না। হঠাৎই এই আওয়াজ শুনে সিথি অনেকটা ঘাবড়ে গিয়েছিল। লিলি তার কাছে আসে এবং তাকে জিজ্ঞাসা করে যে সে কি আবারও উল্টোপাল্টা ওইসব কিছু দেখছে। সিথি বলে এবারের ব্যাপারটা কিছুটা ভিন্ন। সে এই ট্রিপে আসার পর থেকেই এইটুক বলে সে চুপ হয়ে যায় এবং বলে লিলি যেন তাকে নিয়ে চিন্তা না করে, বরং এই ট্রিপটাকে এনজয় করে। এখন বাকিরা যখন সুইমিং পুলে এনজয় করতে ব্যস্ত ছিল, তখন উপরে বসে সিথির প্রেমিক দিন ব্রেসলেটটি দেখছিল, অর্থাৎ সে ওই ব্রেসলেটটি কিনে এনেছিল। সে যে সিথিকে পছন্দ করে এই ব্যাপারটা শুধুমাত্র তার বেস্ট ফ্রেন্ড দাউদই জানত। দাউদ এখানে দিনকে বোঝায় যে খুব বেশি দেরি হওয়ার আগে সে যেন সিথিকে বলে দেয়। তার তো মনে হচ্ছে বেনও সিথিকে পছন্দ করে, তবে দিনের পুরোপুরি বিশ্বাস ছিল যে সিথি কখনোই বেনকে হ্যাঁ বলবে না। এখানে তাদের কথা থেকে জানা যায় যে দাউদ এবং ইউস মূলত একে অপরকে পছন্দ করত। তারা দুজন অনেক ক্লোজ ছিল, যে ব্যাপারটা নিয়ে দিন তাকে সাবধান করে বলে যে সে যদি ইউসকে মন থেকে ভালো না বাসে, তাহলে সে যেন বেশি দূর না এগোয়। এর ফলে দাউদ বিপদে পড়বে, আর এই ব্যাপারটা দিন কখনোই চায় না। এখন ওই সময় সমুদ্রের পাড়ে বসেছিল বেন এবং মার্ক। বেন সেখানে বসে ধূমপান করছিল। মার্কের কথা থেকে আমরা জানতে পারি ইতিমধ্যে বেন অনেকগুলো সিগারেট পান করেছে, যে ব্যাপারটা নিয়ে মার্ক তাকে সাবধান করে এবং জিজ্ঞাসা করে যে সে এই ট্রিপে কেন এসেছে। সে তো বাকিদের মতো এনজয় করছে না।
তখন বেন বলে যে সেই ট্রিপে এসেছে যাতে করে সে একটা দুঃখ থেকে বেরিয়ে আসতে পারে। কি দুঃখ তা এই মুহূর্তে আমরা জানতে পারি না। এখন রাতের বেলা সবাই যে যার মতো এনজয় করছিল। এরই মাঝে সিথি খুব অদ্ভুত একটা ব্যাপার লক্ষ্য করে। সে দেখতে পায় বেন যখন সিগারেট পান করছিল তখনই তার পাশে দাঁড়িয়ে থাকা একজন মহিলার আত্মা তাকে এইভাবে দেখে বেশ দুঃখ পাচ্ছিল। সিথি মূলত এই ধরনের অদ্ভুত জিনিস অর্থাৎ আত্মা, প্রেতাত্মা, জিন এইসব জিনিস দেখতে পেত। সে যখন ওই আত্মার দিকে বারবার তাকাচ্ছিল তখন বেনেরও বেশ অস্বস্তি লাগে। তার মনে হয় সিথি হয়তোবা তার সিগারেট পান করা পছন্দ করছে না, তাই সে সেটা নিভিয়ে দেয়। সাথে সাথে ওই আত্মাটিও খুশি হয়ে যায়। এখন দিন বেশ চঞ্চল স্বভাবের ছিল। সে চাইছিল বাকিদের সাথে ডান্স করতে যেতে, তবে সিথি তো চাইছিল পাশে চলতে থাকা আগুনের খেলা দেখতে, যে কারণে দিনও তার পিছু পিছু চলে যায়। সে ভেবেছিল আগুনের খেলা দেখার সময় সে সিথিকে নিজের মনের কথা বলবে এবং প্রপোজ করবে। তবে সে দেখতে পায় সিথি তো সরাসরি গিয়ে দাঁড়িয়েছে বেনের কাছে, অর্থাৎ সিথি এখানে এসেছিল বেনের সাথে আগুনের খেলা দেখতে। ফলে দিন বেচারা এবারও তার মনের কথা বলতে পারে না। পরদিন তারা সকাল সকাল বেরিয়ে পড়ে মুর্তজার সাথে পুরো আইল্যান্ডগুলো ঘুরে দেখার জন্য। এখানে মুর্তজার গলায় একটা তাবিজ ছিল, যা দেখে বেন জিজ্ঞাসা করে যে তারা কি কোনো বিশেষ স্থানে আজকে যাচ্ছে। উত্তরে মুর্তজা বলে যে না, এই তাবিজটা সে তার এনসেস্টরদের কাছ থেকে পেয়েছে। তার মনে হয় না এটা তাকে কোনো বিপদ থেকে রক্ষা করতে পারবে। তার বিশ্বাস শুধুমাত্র উপরওয়ালাই পারে তাদেরকে যে কোনো বিপদ থেকে রক্ষা করতে। এখন এখানে ইউজদের সাথে তার সৎ বোনের টিমও ছিল। এমন সময় লিলির চোখ পড়ে সামনে থাকা একটা সুন্দর আইল্যান্ডের উপর। এই আইল্যান্ডের দৃশ্যই আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। তারা চাইছিল ওই আইল্যান্ডে যেতে, তবে মুর্তজা জানায় যে তারা ওই আইল্যান্ডে যেতে পারবে না, কেননা এটি একটি নিষিদ্ধ আইল্যান্ড। একথা শুনে সিথি ওই আইল্যান্ডের দিকে তাকিয়ে থাকে। আর এইভাবেই তারা তাদের ডাইভিং এর জন্য নির্দিষ্ট স্থানে পৌঁছে যায়। সেখানে বোট দাঁড় করিয়ে রেখে যে যার মতো পানিতে নেমে পড়ে এবং পানির ভেতরে মাছের সাথে এনজয় করতে থাকে। এরই এক পর্যায়ে আমরা দেখতে পাই সিথি একা হয়ে পড়েছে। তখনই আচমকা একটা মাথার খুলি তার সামনে এসে পড়ে, যা দেখে সিথি ভয় পেয়ে যায়। আমরা দেখতে পাই সেখানে অসংখ্য মানুষের কঙ্কাল পড়েছিল। এদিকে পানি থেকে সবাই বের হয়ে এসেছিল, শুধুমাত্র সিথি বাদে, যেটা জানা মাত্রই দিন তখনই পানিতে ঝাঁপিয়ে পড়ে কোনো কিছু না ভেবে, যা দেখে মুর্তজা তার জন্য চিন্তিত হয়ে পড়ে এবং তার সহকারীকে নিয়ে তখনই পানিতে নেমে পড়ে। এদিকে পানির ভেতরে ওই মাথার খুলি দেখে সিথি অজ্ঞান হয়ে গিয়েছিল, তবে সৌভাগ্যবশত দিন তাকে খুঁজে পেয়ে যায়। এদিকে অজ্ঞান অবস্থায় সিথি নিজের কল্পনায় অদ্ভুত সব জিনিসপত্র দেখতে পায়, যেখানে কালো জাদু রিলেটেড সবকিছু ছিল। এরই মাঝে দিন কোনোভাবে তাকে পানি থেকে তুলে নিয়ে আসে, ফলে সিথি এইবারের যাত্রায় বেঁচে যায়। মুর্তজা তার এই অবস্থা দেখে ভীষণ চিন্তিত হয়ে পড়ে। তার মনে হচ্ছিল এই ঘটনার মাধ্যমে প্রকৃতি তাদেরকে সতর্ক করেছে। তাই তো ওই রাতে সে দুটো গ্রুপকে নিয়ে আলোচনায় বসে এবং ওই নিষিদ্ধ আইল্যান্ডের কাহিনী বলে। 200 বছর আগে সেখানে একজন মহিলার অভিশাপ লেগেছিল, যে অভিশাপের ফলে গ্রাম ধরে পুরোপুরিভাবে উজাড় হয়ে গিয়েছিল, অর্থাৎ এক রাতেই পুরো গ্রামের গ্রামবাসীরা মারা গিয়েছিল। তাদের লাশ পর্যন্ত এখনো খুঁজে পাওয়া যায়নি, যা শুনে সিথি প্রশ্ন করে যে ওই মেয়েটির কি হয়েছিল যে অভিশাপ দিয়েছিল। এই ব্যাপারটা নিয়ে অন্য গ্রুপ মজা করতে থাকলে মুর্তজা তাদেরকে এই ব্যাপার নিয়ে মজা করতেও নিষেধ করে। এটাও বলে যে আজ সিথির সাথে যা কিছু ঘটেছে এটা তাদের জন্য একটা সতর্কতার বাণী ছিল, তাই তারা যেন সাবধান হয়ে যায়। এই কথা বলে মুর্তজা সেখান থেকে চলে যায়। আর সে যাওয়া মাত্রই দুই টিমের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। দুই সৎ বোন অর্থাৎ ইউস এবং তিনির মধ্যে বাজি ধরা হয়। একটা গেমের মাধ্যমে ডিসাইড করা হবে যে কারা হারবে এবং জিতবে। যে টিম জিতবে তারা এক রাত ওই ভয়ানক আইল্যান্ডে কাটাবে। একে একে খেলা শুরু হয়ে যায়। সবার শেষে পালা ছিল সিথির। হঠাৎই গেমের মাঝখানে সিথি যেন এক অন্য জগতে চলে যায়। সে দেখতে পায় কিছু লোকেরা এসে তাকে এখান থেকে পালিয়ে যেতে বলছে, সেই সাথে আশেপাশে আগুন জ্বলছে। এই ভয়ানক দৃশ্য দেখে সে থেমে যায়। ফলে এই গেমে তাদের টিম হেরে যায়, অর্থাৎ এক রাতের জন্য তাদেরকে এখন ওই ভয়ানক আইল্যান্ডে কাটাতে হবে। এখন ওই রাতে আবারও কিছু অদ্ভুত ভয়ানক স্বপ্ন দেখে সিথি, যে ব্যাপারটা নিয়ে পরদিন ওই আইল্যান্ডের উদ্দেশ্যে বের হওয়ার সময় সে লিলির সাথে কথা বলে।
সে এটাও বলে যে এখানে আসার আগ মুহূর্ত থেকে যা কিছু কল্পনায় অথবা স্বপ্নে সে দেখছে তার কেন জানি মনে হচ্ছে ওই আইল্যান্ডের সাথে এই সব কিছু কানেক্টেড। লিলি ব্যাপারটা নিয়ে চিন্তিত হয়ে পড়লে সিথি বলে হতে পারে সে একটু বেশিই ভাবছে, তাই বলে সে এই ব্যাপারটাকে নর্মালাইজ করে। তখনই সেখানে চলে আসে দিন। দিন এখানে সিথিকে বলে যে তার প্রয়োজনীয় সবকিছু সে নিয়ে যাচ্ছে, তাই সিথি যেন একদমই চিন্তা না করে। দিন এখানে আবারও চেষ্টা করে সিথিকে নিজের মনের কথা খুলে বলার, তবে তার আগেই বেন নৌকা থেকে তাদেরকে ডাক দেয়, ফলে দিনের এবারও তার মনের কথা বলা হয় না। এখন এই আইল্যান্ডের কাছাকাছি যেতেই দূর থেকে এই ভয়ানক আইল্যান্ড দেখে তাদের বেশ ভয় লাগতে শুরু করে। দূর থেকে মনে হচ্ছিল আইল্যান্ডের ওপর যেন ঘন কালো মেঘ ছেয়ে আছে, যেন দূর থেকেই এই আইল্যান্ড তাদেরকে সতর্ক করার চেষ্টা করছিল। তবে চ্যালেঞ্জে হেরে যাওয়ায় তাদের আর কোনো উপায়ও ছিল না। এখন অন্য টিমের দুজন এসে তাদেরকে ওই আইল্যান্ডে নামিয়ে দেয়। বোট থেকে নামার সময় মার্ক তাদেরকে বলে দেয় যে তারা যেন কাল একটু সকাল সকালে আসে তাদেরকে নেওয়ার জন্য। মূলত মার্ক অনেকটা ভয় পাচ্ছিল, যে ব্যাপারে মজা নিয়ে তারা দুজনই সেখান থেকে চলে যায় বোট নিয়ে। এখন এই বিচ্ছিন্ন আইল্যান্ডে তাদেরকে পুরো 24 ঘন্টা কাটাতে হবে, যে ব্যাপারটা ভেবে মার্ক ভীষণ চিন্তিত হয়ে পড়ে। সাথে সাথে তার বন্ধুরা তাকে নিয়ে মজা করতে শুরু করে। সবাই মিলে পানিতে ভিজে মজা করছিল, কেননা তারা তো জানতোই না যে এই আইল্যান্ডে তাদের জন্য কত বড় বিপদ অপেক্ষা করছিল। এখন পানি থেকে উঠে তারা সকলে মিলে রেস্ট নিচ্ছিল। অন্যদিকে লিলি তার ভ্লগের জন্য শুট করছিল। তখনই সে সেখানে একটা বিলুপ্তপ্রায় পাখি দেখতে পায়, যে পাখিটি বেশ ইউনিক ছিল। তাই সে তার বন্ধুদেরকে ডেকে ওই পাখিটির পিছু করতে আরম্ভ করে। তার বন্ধুরাও তাদের পিছে ছুটতে থাকে। সিথি এবং বেন তো তাকে নিষেধ করছিল বেশি ভেতরে যাওয়ার জন্য, তবে তারা দৌড়াতে দৌড়াতে জঙ্গলের বেশ ভেতরে চলে আসে, যেখানে তারা পৌঁছে যায় একটা অদ্ভুত স্থানে। দেখে বোঝাই যাচ্ছিল যে এখান থেকেই এই আইল্যান্ডে 200 বছর আগে যে গ্রাম ছিল সেটা শুরু। দুই পাশে দুটি পাথরের পুতুল ছিল, যা দেখে বোঝাই যাচ্ছিল যে এটাই হলো গ্রামের প্রবেশ পথ। সেখানে একটা দড়ি দিয়ে গ্রামের প্রবেশ পথ আটকানো ছিল, তবে দাউদ এগিয়ে যায় এবং ওই দড়িটি খুলে ফেলে। ততক্ষণে সেখানে দিন, সিথি এবং বেনও পৌঁছে যায়। সিথি তাদেরকে নিষেধ করার সময়ও পায় না। তারা সকলে আস্তে আস্তে করে ওই গ্রামের ভেতরে প্রবেশ করে, তবে সিথি ভেতরে যেতে চাইছিল না। তখন বেন তাকে বোঝায় যে এখানে এক রাত থাকতে গেলে তাদের সকলের একসাথে থাকতে হবে, তাই এখানে বেশি কথা না বাড়িয়ে বাকিদের সাথে যাওয়ার জন্য বলে। এখন এই গ্রামের ভেতরে যাওয়ার পর তারা একটা কাঠের তৈরি 200 বছর পুরনো বাড়ির সামনে যায়, যার উপরে কোনো এক ভাষায় কোনো একটা চার্ম লেখা ছিল, হয়তোবা ভয়ানক কিছু থেকে বাঁচার জন্য। দিন সেখানে যায় এবং দরজাটি খুলে ফেলে, যা দেখে বেন সিথিকে বলে তারাও ভেতরে গিয়ে দেখতে পারে, কেননা প্রত্যেক বাড়ির বাইরেই ওই চার্ম লেখা ছিল। আশেপাশের পরিবেশ দেখেও সিথির মনে ভীষণ কুডাক ছিল। এমন সময় সে লক্ষ্য করে বাইরে ওই মূর্তির ওপর কিছু একটা আঁকছে দাউদ, যা দেখে সে সেখানে চলে যায় এবং বাকিদেরকে এইভাবে মজা করতে নিষেধ করে। 200 বছর পুরনো, সেই সাথে জঙ্গল, তাই এখানে তাদেরকে সম্মান দেখাতে হবে। একই মত পোষণ করে দিন। দিন নিষেধ করায় দাউদও এই ধরনের মজা করা বন্ধ করে দেয়। দিন বলে ওই ঘরটি একদমই ঠিক আছে, তারা চাইলে আজ রাতটা ওই ঘরেই কাটাতে পারে। তাদের মতে এটা খুব ভালো বুদ্ধি ছিল। সমুদ্রের পাশে ক্যাম্পিং করা থেকে তো 1000 গুণে ভালো। এখন সেখানে পৌঁছে তারা নিজেদের কাজ ভাগ করে নিয়েছিল, তবে সিথি, বেন এবং লিলি একমাত্র কাজ করছিল। বাকিরা তো সেখানে বসে মজা করছিল, যা দেখে লিলি তাদেরকে নিজ নিজ ভাগের কাজ করতে বললে দিন বলে যে তাদের হাতে প্রচুর সময় আছে, তারা আস্তে আস্তে কাজ করে ফেলবে। তখন সে লক্ষ্য করে সিথির পাশে রয়েছে বেন, যা দেখে এবার সে সিদ্ধান্ত নেয় যে সে বেনকেই সতর্ক করবে। তাই সে বেনের কাছে যায় এবং বলে সে যেন সিথির থেকে দূরে থাকে, কেননা দিন সিথিকে ভালোবাসে। বেন এই কথার কোনো উত্তর দেয় না। তখনই সিথির হাত থেকে কিছু একটা পড়ে যায় এবং বেন দৌড়ে যায় তাকে সাহায্য করতে। ফলে দিনও বুঝতে পারে যে বেন তার কথা শুনবে না। এখন বাইরে আগুন জ্বালিয়ে তারা ভেতরে চলে আসে ঘুমানোর জন্য। হঠাৎই মাঝরাতে বেনের ঘুম ভেঙে যায় দরজার আওয়াজে। সে দেখতে পায় দরজাটি আপনা আপনি খুলে যাচ্ছে, তাই তো সে উঠে যায় এবং চেক করে যে বাইরে কিছু আছে কিনা। পরিবেশটা বেশ থমথমে হয়ে উঠেছিল, তাই তো বেনও বাইরে বেশিক্ষণ ওয়েট করে না। সে সবাইকে চেক করে এবং দরজা আটকে ভেতরে এসে শুয়ে পড়ে। এর কিছুক্ষণ পর ঘুম ভেঙে যায় সিথির। ঘুম থেকে উঠে বসে সিথি চমকে ওঠে,
কেননা সে দেখতে পায় তার বন্ধুরা সকলে সোজা হয়ে বসে আছে এবং তাদের কারোর কোনো হুঁশ নেই, যেটা স্বাভাবিক ছিল না। তাই সে লিলিকে ডাকতে যায়, সাথে সাথে লিলি শুয়ে পড়ে। একে একে তারা সকলে শুয়ে পড়ে। আর যে জিনিসটা আমরা লক্ষ্য করতে পারি সেটা হলো, যখন বেন ঘুম থেকে উঠেছিল তখন তারা বাঁকা হয়ে শুয়েছিল, তবে এবার তারা একদম সোজা লাইন বরাবর শোয়া। সিথির এই সব কিছু অদ্ভুত লাগছিল। এরই মাঝে বাইরে থেকে কারোর এক গুমরানোর আওয়াজ শোনা যায়। সিথি তাই উঠে আসে এবং বাইরে বেরিয়ে আসে। সে দেখার চেষ্টা করছিল যে এই আওয়াজটি কোথা থেকে আসছে, যেন কেউ তার প্রিয় মানুষটির জন্য কাঁদছে। এই আওয়াজ ফলো করতে করতে সিথি এমন একটা স্থানে চলে আসে যেখানে সে আচমকাই আবারও 200 বছর পুরনো অতীতের দৃশ্য দেখতে পায়। একজন মেয়ে তার প্রিয় মানুষটির লাশ নিয়ে কাঁদছিল। আশেপাশে দাঁড়িয়ে ছিল গ্রামবাসীরা, তবে তারা কেউই মেয়েটিকে সাহায্য করতে এগিয়ে যাচ্ছিল না, বরং তারা তো এখানে মেয়েটিকে তুলে নিয়ে যায় এবং ছেলেটির লাশটিকে সেখানেই গর্ত খুঁড়ে পুঁতে ফেলে। সেখানে থাকা এক বৃদ্ধ সকলকে উদ্দেশ্য করে বলে, এই ব্যাপারে কেউ যেন কখনোই জানতে না পারে, দ্বিতীয়বার যেন এই গ্রামে এই ব্যাপারে কোনো রকম কথা না হয়। ছেলেটির লাশ যেখানে পুঁতে রাখা হয়েছিল সেখানে কয়েকটি পাথর দিয়ে চিহ্নিত করে রাখা হয়, আর এরপর তাদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। বাড়িটি দাউ দাউ করে জ্বলছিল, যার সামনে বসে মেয়েটি কাঁদছিল কিছু একটা হাতে নিয়ে। সে কাঁদতে কাঁদতে বলতে থাকে যে তাদের এই ভালোবাসার গল্প যেন হাজারো বছর ধরে মানুষ মনে রাখে, ভালোবাসায় পাওয়া এই কষ্ট যেন সকলে অনুভব করে। এরপর সিথি দেখতে পায় ওই মেয়েটি পাহাড়ের একটা গুহার ভেতরে গিয়ে কালো জাদু করছিল এবং অভিশাপ দিচ্ছিল এই পুরো গ্রামের উপর। অভিশাপের এক পর্যায়ে সে বলে সে যত বেশি রক্ত পান করবে ততই যেন তার এই অভিশাপ শক্তিশালী হয় এবং তার এই অভিশাপ যেন অনন্তকাল ধরে এই জমিনে থেকে যায়। এইসব কথা বলে সে নিজেরই রক্ত পান করতে থাকে এবং পরিণত হয় এক ভয়ানক পেতনিতে। আর এই ভয়ঙ্কর দুঃস্বপ্নের সাথে ঘুম ভেঙে যায় সিথির। ততক্ষণে সকাল হয়ে গিয়েছিল। সিথি বুঝতে পারে কাল রাতে সে যা কিছু দেখেছে এই সব কিছু আসলে তার স্বপ্ন ছিল। এখন সকলে মিলে রেডি হয়ে চলে আসে সমুদ্রের তীরে। সেখানে এসে তারা মাছ ধরতে থাকে এবং এনজয় করতে থাকে। মার্ক চেষ্টা করছিল যাতে করে সে নেটওয়ার্ক পেতে পারে, তবে লিলি তো এতক্ষণে হাল ছেড়েই দিয়েছিল। সে নিজের গ্যালারি ঘাটছিল। তখনই তাদের কাছে এসে বসে বেন। গ্যালারি দেখার সময় লিলি হঠাৎই চমকে ওঠে, কেননা এর ভেতরে কাল রাতের একটা ছবি ছিল, যেখানে তারা সকলে বেশ অদ্ভুতভাবে সোজা হয়ে ঘুমিয়ে আছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো, তারা যদি সবাই শুয়ে থাকে তাহলে তাদের ছবি তুলেছে কে? লিলি কিছুই বুঝতে পারছিল না। তখন সিথি বলে কাল রাতে সে এরকমই একটা স্বপ্ন দেখেছিল। বেন তাকে জিজ্ঞাসা করে কি স্বপ্ন। তখন সিথি বলে যে বাকিদেরকে এ ব্যাপারে কোনো কিছু না বলতে, কেননা সে চায় না এই কথা শুনে তারা ঘাবড়ে যাক। এমনিতেই একটু পরে তারা এখান থেকে চলে যাবে। তবে এটা আর হয় না। পুরো দিন পেরিয়ে সন্ধ্যা নেমে আসে। তাদেরকে নেওয়ার জন্য ওই দ্বিতীয় টিমের কেউই এখানে আসে না। ফলে তারা বুঝতে পারে যে তারা তাদেরকে ধোঁকা দিয়েছে, আর যদি কেউ তাদেরকে এখানে না নিতে আসে তাহলে তাদের পক্ষে এখান থেকে যাওয়াও সম্ভব ছিল না। ফলে আরো একটা রাত তাদেরকে এখানেই থাকতে হবে। তাই তো সন্ধ্যা নামার আগে দিন চাইছিল তারা যেন ওই পরিত্যক্ত গ্রামের ওই পুরনো ঘরে ফিরে যায়। তবে সেখানে আর যেতে চাইছিল না সিথি, বেন এবং লিলি, কেননা তারা তো ওই ছবিটা দেখেছিল, বাকিরা কেউ দেখেনি। আর বাকিরা ঘাবড়ে যাবে ভেবে তারা বাকিদেরকে এই ব্যাপারে জানায়ও না। ফলে বেশিরভাগ মানুষ যেহেতু ওই গ্রামের ভেতরের বাড়িতে থাকতে চাইছিল, তাই তাদের বাধ্য হয়ে তাদের সাথে ওই গ্রামের ভেতরে ফিরে যেতে হয়। অন্যদিকে ইউসের বোনের টিমকে আমরা দেখতে পাই, যেখানে তারা সবাই এটা ভেবে মজা নিচ্ছিল যে তারা আরো একটা দিন সিথিদেরকে ওই গ্রামে রাখবে, আর এরপর আগামীকাল তাদেরকে নিয়ে আসবে। তাদের এই সকল কথা পিছ থেকে শুনে ফেলে মুর্তজা। মুর্তজা এখানে তাদের উপর ভীষণভাবে রেগে যায়। সে বারণ করা সত্ত্বেও তারা এই ধরনের প্রাঙ্ক করছে ওই টিমের সাথে। যেহেতু অলরেডি সন্ধ্যা নেমে গিয়েছিল, তাই মুর্তজা চাইলেও এখনই তাদের কাছে যেতে পারছিল না। তাই সে তাদের উদ্দেশ্যে একটা ভয়েস মেসেজ পাঠায় যে তারা যদি ওই জঙ্গলের ভেতরে একটা পরিত্যক্ত গ্রাম দেখে তবে তারা সেখানে যেন কোনোভাবেই না প্রবেশ করে। এর ফলে সেখানে থাকা এক ভয়ানক পেতনির অভিশাপে পড়ে যাবে তারা। তবে বেচারা লিলিদের কাছে তো কোনো রকম নেটওয়ার্কও ছিল না, যে কারণে না জেনে বুঝেই তারা আবারও ফিরে আসে ওই গ্রামে।
তবে তারা এটা দেখে অবাক হয় যে গত রাতে পরিষ্কার করার পরও আজ রাতে আবারও একই রকম ময়লা চলে এসেছিল এই পুরো ঘরে। তারা সকলে মিলে আবারও এই ঘরটা পরিষ্কার করে, যেখানে কাপড় পাল্টানোর সময় ইউসকে সাহায্য করছিল দাউদ। এখানে দাউদ বলে আজ রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর তারা জঙ্গলে যাবে জোনাকি দেখতে। এই প্রস্তাবে রাজি হয়ে যায় ইউস। তাই তো সকলে ঘুমিয়ে যাওয়ার পর তারা দুজনে ওই ঘর থেকে বেরিয়ে আসে এবং জঙ্গলের মধ্য দিয়ে তারা আরেকটা স্থানে চলে আসে। পাশেই ছিল ওই পাথরগুলো, অর্থাৎ এখানেই 200 বছর আগে ওই ছেলেটিকে পুঁতে ফেলা হয়েছিল। তারা সেখানে এসে বেশ ভালোবাসাময় সময় কাটাতে থাকে, আর আবারও ভালোবাসার ফলে জেগে ওঠে এই গ্রামে থাকা অভিশাপ, অর্থাৎ ওই পেতনি। এখানে দাউদের পায়ের ধাক্কায় পড়ে যায় ওই পাথরগুলো, ফলে ওই পেতনি এবার ভয়ঙ্কর রূপ ধারণ করে। সাথে সাথে এই বিপদের আভাস পায় সিথি। তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠতে সে আশেপাশে কাউকেই খুঁজে পায় না। আবারও সে চলে এসেছিল 200 বছর পূর্বে। গ্রামবাসীরা সকলে মিলে মশাল হাতে কারোর উপর আক্রমণ করতে যাচ্ছিল। সিথি দেখতে পায় ওই মহিলাটি এখন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। সে সকলকে উদ্দেশ্য করে বলতে থাকে এবার তাদের সকলকে নিজের কৃতকর্মের ফল পেতে হবে। মেয়েটির মধ্যে চলে এসেছিল অদ্ভুত অশরীরী কিছু ভয়ঙ্কর শক্তি, যার সাহায্যে সে আক্রমণ করে তাদের সকলের উপর এবং একে একে গ্রামবাসীদেরকে মারতে থাকে। এই দৃশ্য দেখে ভয়ে সিথি ভেতরে চলে আসে। তখনই সে বেনের সাথে ধাক্কা লেগে নিচে পড়ে যায়। ফিরে আসে বর্তমান সময়ে। বেন তাকে প্রশ্ন করে যে কি হয়েছে। সিথি তাকে সবকিছু খুলে বলতে থাকে। তখনই অন্যদিকে আমরা দেখতে পাই দাউদকে, যে কিনা ওই পাথরের উপরই পি করতে থাকে, যা দেখে আমরা বুঝতে পারি যে এর পরিণাম ভালো হবে না। দাউদ ইউসকে বলে যে তারা এবার ফিরে যেতে পারে। এমন সময় ওই ভয়ঙ্কর শক্তি তাকে টেনে নিয়ে যায় জঙ্গলের ভেতরে, যা দেখে ইউস একদমই হতবাক হয়ে যায়। সে কি বলবে বা করবে তা কিছুই বুঝে উঠতে পারছিল না। এদিকে বেন সিথিকে জিজ্ঞাসা করে যে সে এই সব কিছু কিভাবে দেখতে পাচ্ছে। তখন সিথি বেনকে নিজের একটা সিক্রেট বলে, যে তার কাছে একটা স্পেশাল শক্তি আছে। সে মৃত মানুষদেরকে দেখতে পায় এবং তাদের কথা শুনতে পায়। সে বারবিকিউ রাতের কথা তাকে বলে। ওই দিন রাতে সে বেনের কাছে একজন মহিলাকে দেখেছিল, যে কিনা খুবই জেন্টেল ছিল এবং তার মুখে ছিল একটা তিল। যা শুনে বেন তার মায়ের ছবি বের করে, যা শুনে সিথি জানায় যে সে তাকেই দেখেছিল। বেন জানায় তার মা 2 বছর আগে মারা গিয়েছে। সিথির এই সকল কথা বেনের যেন বিশ্বাসই হচ্ছিল না। এমন সেখানে তাড়াহুড়া করে চলে আসে ইউস বাকি সকলকে জানায় যে দাউদকে কিছু একটা টেনে নিয়ে গিয়েছে, যা শুনে ভীষণ চিন্তায় পড়ে যায় দিন। কেননা দাউদ তার জন্য শুধুমাত্র বেস্ট ফ্রেন্ডই নয়, বরং একদমই নিজের ভাইয়ের মতো ছিল। তাই তো সে সকলকে নিয়ে তখনই 1 ঘন্টা পার হয়ে যায়। তারা দাউদকে খুঁজে পায় না। তাই সবাই এক জায়গায় একত্রিত হলে বেন তাদেরকে বলে এখন তাদের ফিরে যাওয়া উচিত, তা না হলে তারা নিজেরাই বিপদে পড়বে। যা শুনে দিন এবার ক্ষেপে যায়। সে দাউদকে ছাড়া কিছুতেই ফিরে যেতে চাইছিল না। তখন একে একে সকলে তাকে বোঝায়। কারো কথা না শুনলে সিথি তাকে বোঝায় যে তারা আগামীকাল সকালে আবারও বের হবে দাউদকে খুঁজতে। আজ রাতের মতো অন্ততপক্ষে তাদের ওই বাড়িতে ফিরে যাওয়া উচিত, কেননা এই জঙ্গল একদমই সেফ না। একজনের জন্য তারা সকলের জীবন ঝুঁকিতে ফেলতে পারে না। ফলে বাধ্য হয়ে দিন এবার তার কথা মেনে নেয় এবং তারা সকলে ফিরে যায় ওই বাড়িতে। তখনই আমরা দাউদকে দেখতে পাই, যাকে কিনা ওই গুহার ভেতরে আটকে রাখা হয়েছিল, যেখানে বসে 200 বছর আগে কালো জাদু করেছিল ওই মেয়েটি বললে ভুল হবে, কেননা সেটা এখন পরিণত হয়েছিল ভয়ঙ্কর পেতনিতে, যা কিনা দাউদের উপর হামলা করে এবং তার গলা কেটে তাকে সেখানেই শেষ করে দেয়। আর এরপর সে দাউদের রক্ত নিয়ে পান করতে থাকে। এত বছর পর রক্তের স্বাদ গ্রহণ করা মাত্রই যেন পেতনিটি নিজের শক্তি ফিরে পেতে আরম্ভ করে। এদিকে দাউদ যে অলরেডি মারা গিয়েছে এ ব্যাপারে না জানা দিন তার চিন্তায় এক মুহূর্ত ঘুমাতে পারে না। সকাল হতেই সে পুরোপুরিভাবে প্রস্তুত ছিল পুরো জঙ্গলে দাউদকে খোঁজার জন্য। সে চাইছিল সবাই আলাদা আলাদা হয়ে দাউদকে খুঁজবে, তা না হলে এত বড় জঙ্গল তারা কভার করতে পারবে না। তবে বেনের মতে তাদের সকলকে একজোট হয়ে খোঁজা উচিত, কেননা আলাদা হলে তাদের বিপদের আশঙ্কা বেড়ে যাবে। দিন তার কথা না মানতে চাইলে সিথি বলে সেও বেনের সাথে একমত, ফলে দিনের তার কথা মেনে নিতে হয়। মার্ক বলে সে এই বাড়িতেই স্টে করবে, যাতে করে দাউদ ফিরে আসলে সে তাকে সবকিছু বলতে পারে। এখন তারা সকলে একজোট হয়ে বেরিয়ে পড়ে।
এদিকে মুর্তজাও বোট নিয়ে রওনা দিয়েছিল তাদেরকে উদ্ধার করার জন্য। সে ইউসের বোনদেরকেও সাথে নিয়ে নিয়েছিল, কেননা তাদের কারণেই এই বিপদ হয়েছে। তাই তাদেরও স্বচক্ষে দেখা উচিত যে ইউসদেরকে ওই আইল্যান্ডে ফেলে এসে তারা কত বড় বিপদে ফেলেছে। একদিকে তারা রওনা দেয়, অন্যদিকে সিথিরা সবাই পাগলের মতো ওই জঙ্গলে দাউদকে খুঁজে বেড়াচ্ছিল। এখন মাঝ সমুদ্রে মুর্তজাদের বোটটি থেমে যায় এবং ইঞ্জিন থেকে কালো ধোঁয়া বের হতে শুরু হয়, যা দেখে মুর্তজা বুঝতে পারে যে ওই শক্তি যে কোনোভাবে তাদেরকে ওই আইল্যান্ড থেকে দূরে রাখতে চাইছে। তাই তো মুর্তজা এখানে নিজের পূর্বপুরুষদের শেখানো কিছু দোয়া কালাম পড়ে, যার ফলে ইঞ্জিন থেকে ধোঁয়া বের হওয়া বন্ধ হয়ে যায় এবং বোটটি আবারও চলতে শুরু করে। এদিকে জঙ্গলে মুষলধারে বৃষ্টি পড়তে আরম্ভ করেছিল। মার্ক তখন ওই ঘরে একা ছিল। এমন সময় সেখানে চলে আসে কিটি। কিটি হলো ইউজের সৎ বোনদের টিমে থাকা একটা মেয়ে, যার উপরে প্রথম থেকে মার্কের নজর ছিল। এদিকে এই মুষলধারে বৃষ্টির মধ্যে জঙ্গলে ঘোরাঘুরি করতে করতে অসুস্থ হয়ে পড়ছিল বাকিরা। তাই বেন সহ সকলে দিনকে বলতে থাকে আশ্রয়ে ফিরে যাওয়ার জন্য। তবে দিন তখনও পর্যন্ত দাউদকে ছাড়া যেতে চাইছিল না। তখন বেন তাকে বলে যে তারা ঘুরে ফিরে এক স্থানেই আসছে। দিন জিজ্ঞাসা করে সে কি করে জানলো। তখন বেন তার বাঁধা সুতোটি দেখায়। সে একটা গাছে সুতো বেঁধে গিয়েছিল, যেখানে তারা আবারও ফিরে এসেছে। ফলে দিনও আর কিছু বলে না এবং বাকিদের সাথে মার্কের কাছে ফিরে যেতে রাজি হয়ে যায়। এদিকে মার্ক তখন ওই ভয়ঙ্কর পেতনি, যে কিনা কিটের রূপে এসেছিল, তার সাথে ছিল। মুহূর্তের মধ্যে পেতনিটি নিজের আসল রূপে চলে আসে এবং মার্কের উপর হামলা করে। এর কিছুক্ষণের মধ্যেই সিথিরা সেখানে গিয়ে চমকে ওঠে, কেননা সেখানে তাদের ব্যাগ তো ছিল, তবে মার্ক ছিল না। শুধুমাত্র পড়েছিল মার্কের রক্ত, যা দেখে এবার তারা বুঝতে পারে যে তারা সত্যিই বিপদে পড়েছে। তাই বেন আর এক মুহূর্ত সময় নষ্ট করতে চাইছিল না। তার মধ্যে তাদের এখনই ফিরে যাওয়া উচিত সমুদ্রের তীরে, যাতে করে তাদেরকে যদি কেউ সাহায্যের জন্য আসে তাহলে তারা দ্রুত সেখান থেকে চলে যেতে পারে। তবে দিন দাউদকে ছেড়ে না যেতে চাইলে তাকে এইভাবে বোঝানো হয় যে মার্ক এবং দাউদ হয়তো বা সমুদ্রের তীরেই রয়েছে। তবে তারা যখন সমুদ্রের তীরে আসে তখন তারা না তো বোট পায়, না মার্ক এবং দাউদকে, যা দেখে এবার দিন তাদের ওপর ভীষণ ক্ষেপে যায়। তখন বেন সিথিকে বলে যে সময় এসে গিয়েছে বাকিদেরকে ওই ঘটনার ব্যাপারে জানানো, অর্থাৎ ওই ফটো দেখানো, সেই সাথে সিথি যা কিছু অনুভব করেছে সবকিছু বলা, যাতে করে তারা পরিস্থিতির গভীরতা বুঝতে পারে। তখন লিলি তার ফোনে থাকা ছবিটি দিন এবং ইউসকে দেখায় এবং সিথিও তার অভিজ্ঞতা খুলে বলে। এমন সময় এক মুহূর্তের জন্য দিনের ফোনে নেটওয়ার্ক পায় এবং মুর্তজার মেসেজ আসে, যে ভয়ে যে সে ওই গ্রামের ব্যাপারে বলেছিল। যখন ওই পেতনির প্রকোপ ওই গ্রামে পড়ে গিয়েছিল তখন একজন শামানকে ডেকে আনা হয় ওই পেতনিকে তাড়ানোর জন্য। তবে ওই পেতনির শক্তি এতই স্ট্রং ছিল যে শামান নিজেকে স্যাক্রিফাইস করে দেয় শুধুমাত্র গোটা কয়েক গ্রামবাসীকে বাঁচানোর জন্য। সে তাবিজ স্বরূপ দুটো মূর্তি তৈরি করে এবং তা দড়ি দিয়ে বেঁধে দেয় এবং সেখানে একটা রিচুয়ালের মাধ্যমে নিজের জীবন ত্যাগ করে একটা শিল্ড তৈরি করে, যাতে করে ওই পেতনি ওই গ্রামের এরিয়া থেকে বের হতে না পারে। তাই তারা যেন কোনোভাবে সেখানে না যায়, ভেতরে প্রবেশ না করে, এছাড়া সেখানকার কোনো কিছু স্পর্শ না করে। অর্থাৎ তারা না বুঝেই ওই শিল্ড খুলে ফেলেছিল। এখন ওই পেতনি মুক্ত হয়ে গিয়েছে। এটা বুঝতে পেরে তারা ভীষণ চিন্তায় পড়ে যায়। এমন সময় দূর থেকে মুর্তজাদের বোট দেখা যায়, যারা কিনা হাই স্পিডে তাদের দিকে আসছিল। ফলে তারাও অনেকটা এক্সাইটেড হয়ে পড়ে। তবে আচমকাই আবারও কালো ধোঁয়া বের হতে শুরু করে এবং তাদের সামনেই বোটটি ব্লাস্ট হয়ে যায়। ফলে সেখানে থাকা সকলে মারা যায়। ইউসের সৎবোন সহ তার পুরো টিম মারা গিয়েছিল। মুর্তজাও বেঁচে ছিল না। এখন তাদের বাঁচানোর জন্য আর কেউ বেঁচেই নেই। কেউ তো জানেও না যে তারা এই আইল্যান্ডে আছে। ফলে এবার তারা ভীষণ চিন্তায় পড়ে যায়। সিথির মনে হচ্ছিল এখান থেকে বের হওয়ার পথ একমাত্র ওই গ্রামেই পাওয়া যাবে, তাই সে সেখানে যেতে চাইছিল। কিন্তু ইউস এখানে ভীষণ ভেঙে পড়েছিল। তবে লিলির তো সিথির ওপর পূর্ণাঙ্গ বিশ্বাস ছিল, তাই সে এবং দিন রাজি হয়ে যায় সিথির সাথে ওই গ্রামে যেতে। এরপর তারা 5 জন মিলে পৌঁছে যায় গ্রামে। সেখানে গিয়ে প্রথমে তারা ওই দড়িটি আবারও নিচের স্থানে বেঁধে দেয়। সেই সাথে ওই অ্যামুলেট দুটি অর্থাৎ ওই মূর্তি দুটির মুখে তারা যা কিছু আগে ঝুঁকি করেছিল সবকিছু মুছে দেয় এবং তাদের কাছে ক্ষমা চায়। এরপর তারা চলে যায় দাউদ যেখান থেকে গায়েব হয়েছিল সেই স্থানে। সিথির মনে পড়ে সে স্বপ্নে দেখেছিল এখানে একজন লোককে কবর দেওয়া হচ্ছে, তাই তো সে এই স্থানটি খুঁড়তে চাইছিল।
সে পাথরে স্পর্শ করতে আশেপাশে বাতাস বইতে আরম্ভ করে। তবুও তারা কোনো কিছু তোয়াক্কা না করে এই স্থানটি ঘুরে ফেলে, যেখানে তারা পায় একটা কঙ্কাল। কঙ্কালটি স্পর্শ করে সিথি, যার ফলে সে কল্পনায় দেখতে পায় 200 বছর আগের ওই ঘটনা। মলি নামক একজন মেয়ে তার হাজবেন্ডের সাথে এই গ্রামেই বসবাস করত। সে তখন প্রেগনেন্ট ছিল। তার হাজবেন্ড তাকে খুবই ভালোবাসত। এক রাতে গ্রামবাসীরা তাদের বাড়িতে হামলা করে। জানা যায় তার হাজবেন্ড বাইরে থেকে এসেছে। মলি এই গ্রামের মেয়ে হলেও সে একজন বাইরের ছেলেকে বিয়ে করেছে। এর উপর আবার ছেলেটি ছিল ভিন্ন ধর্ম অবলম্বী। মলি তাদেরকে বলে যে সে নিজের ধর্ম পরিবর্তন করেছে, তবে গ্রামবাসীরা মোটেও তার কথা শোনে না এবং ওই রাতেই মলির হাজবেন্ডকে মেরে তাকে ওই স্থানে পুঁতে ফেলে। এটুকু দেখেই সিথির জ্ঞান ফিরে আসে। এরপর কি হয়েছিল তা তো সিথি এর আগেই স্বপ্নের মাধ্যমে জেনেছে। সিথির মতে প্রথম রাতের ওই ছবি দিয়ে ওই পেতনি তাদেরকে ওয়ার্নিং দিয়েছিল। প্রথম দিনই যদি তারা এখান থেকে চলে যেত তাহলে হয়তো বা বেঁচে যেত। এখন তারা অভিশপ্ত হয়ে গিয়েছে, তাই বেঁচে ফিরতে হলে তাদেরকে এই অভিশাপ ভাঙতে হবে। বেনের মতে অভিশাপ কিভাবে ভাঙা যায় এটা শুধুমাত্র যে স্থানে অভিশাপ দেওয়া হয়েছে, অর্থাৎ ওই কালো জাদু করা হয়েছে, ওই স্থানে গেলেই জানা যেতে পারে। এ ব্যাপারে দিনও একমত ছিল, তাই সিথি তাদেরকে নিয়ে যায় ওই গুহার দিকে। যাওয়ার সময় ওই মূর্তির কাছ থেকে একটা হাতিয়ার নিয়ে নেয় দিন। এখানে তারা যখন জঙ্গল দিয়ে যাচ্ছিল তখন আশেপাশে ওই পেতনিকে দেখা যায়, তবে তারা একজোট হয়ে থাকায় পেতনি তাদের উপর হামলা করে না। বেন যখন একা একা পানি নিতে যায় তখন সে পানির ভেতরে ওই পেতনির মুখ দেখতে পায়, তাই তো বেন দ্রুত চলে আসে গ্রুপের কাছে। এখানে সিথির মনে হচ্ছিল ওই পেতনি তাদের পিছু করছে, আর সত্যি এমনটি ছিল। গাছের আড়ালে আমরা ওই পেতনিকে দেখতে পাই। এখন তারা একটা ঝর্ণার সামনে এসে পৌঁছায়, যেটার পানি পার করে তাদের অপর পাশে যেতে হবে। তাই তো সকলের সেফটির জন্য আগেই পানিতে নেমে দাঁড়িয়ে পড়ে বেন। দিন চলে যায় পানির অপর পাশে। একে একে বাকিরা পার হতে থাকে। সর্বশেষে পালা ছিল লিলির। ওই সময় আমরা দেখতে পাই পানির ভেতরে ওই পেতনি ওত পেতে বসে আছে। লিলি পানিতে নেমে আগে ব্যাগটি তুলে দেয় বেনের হাতে। এমন সময় হঠাৎই লিলির সামনে চলে আসে ওই পেতনি এবং হামলে পড়ে বেনের উপর। পানির ভেতরে সে বেনের গলা চেপে ধরে। তখন বেন ওই মূর্তির হাতিয়ারটি ঢুকিয়ে দেয় পেতনির ভেতরে, যার ফলে পেতনিটি ছুটে চলে যায় এবং আবারও ফিরে আসে লিলির পেছনে। সে লিলিকে চোখের পলকে টেনে নিয়ে যায় পানির ভেতরে। বেন পাগলের মতো লিলিকে খুঁজতে থাকে। দিনও তার সাথে পানিতে নেমে যায়, তবে লিলিকে আর পাওয়া যায় না। বেস্ট ফ্রেন্ডকে হারিয়ে সিথিও অনেকটা ভেঙে পড়ে। তারা তো এবার ওই পেতনিকেও দেখে নিয়েছিল, অর্থাৎ তাদের বিপদকেও। তখনই দিন লক্ষ্য করে তার পকেটে ওই ব্রেসলেটটি নেই। সেটা অপর পাশের পাথরের ওপর ছিল, যেটা পানিতে পড়ে যায়। এবার আর তাদের মধ্যে কোনো রকম আশা বাকি ছিল না, শুধুমাত্র ছিল সিথির মধ্যে। তার এখনো আশা ছিল যে অভিশাপ ভাঙতে পারলে যেসব ফ্রেন্ডকে তারা হারিয়েছে তারা সবাই আবারও ফিরে আসবে, কেননা তারা জেনে বুঝে ওই পেতনির কোনো ক্ষতি করেনি। সিথির এই সকল কথা শুনে তারা তিনজনও মনের আশা ফিরে পায়। তবে চলতে চলতে রাত হয়ে গিয়েছিল। রাতে বিশ্রাম নেওয়ার জন্য তারা এক স্থানে আগুন জ্বালায়। রাতের প্রথম অংশে বেন পাহারা দিতে চায়, তাই দিন চলে যায় ঘুমাতে। তখন সিথিকে বেনের কাছে বসা দেখে দিন তাকে কিছুই বলে না, কেননা সে এখন আর সিথিকে কোনো কিছুর জন্য আটকাতে চাইছিল না। এখানে বেন এবং সিথির মধ্যে অনেক ইমোশনাল কথা হয়, যেখানে বেন তার মায়ের ব্যাপারে বলে, লিলির ব্যাপারে বলে। সিথিও এখানে তার বেস্ট ফ্রেন্ড লিলিকে হারিয়ে বেশ কষ্ট পাচ্ছিল। তাদের এই সকল কথার মাঝে হঠাৎ করে জঙ্গলের ভেতর থেকে আওয়াজ আসতে থাকে। সিথি বেনকে নিষেধ করা সত্ত্বেও বেন এগিয়ে যায় দেখার জন্য। সে দেখতে পায় তার সামনে দাঁড়িয়ে আছে তার নিজের মা, অর্থাৎ তার মায়ের আত্মা, যে কিনা বেনকে বলে যে এই জঙ্গলে আসার পর সে একটা পাওয়ার পেয়েছে, যে কারণে বেন তাকে দেখতে পাচ্ছে। তবে বেনের হাতে থাকা ওই হাতিয়ারের কারণেই সে তাকে স্পর্শ করতে পারছে না। সে বেনকে একবারের মতো হলেও জড়িয়ে ধরতে চায়। তখনই সেখানে চলে আসে সিথি এবং বেনকে সাবধান করে বলে যে তার সামনে যে দাঁড়িয়ে আছে সে বেনের মা নয়। বেন বুঝে উঠতে পারছিল না যে সে কাকে বিশ্বাস করবে, তাই সে ওই হাতিয়ারটি তার মায়ের দিকে তুলে ধরলে তার মায়ের আত্মা সেখান থেকে গায়েব হয়ে যায়, অর্থাৎ ওই পেতনি গায়েব হয়ে যায়, কেননা ওই পেতনি মূলত তার মায়ের রূপ নিয়ে তার সামনে এসেছিল। এদিকে যখন তারা এইসবের জন্য একটু দূরে চলে গিয়েছিল তখনই এই সুযোগ নিয়ে ওই পেতনি হামলে পড়ে ইউসের উপর। পাশে ঘুমিয়ে থাকা দিন হুড়মুড়িয়ে সে স্থান থেকে উঠে যায়। চিৎকার শুনে সেখানে চলে আসে বেন এবং সিথি। চাদর দিয়ে জায়গাটা ঢাকা ছিল।
দিন চাদর তোলা মাত্রই পেতনিটি ইউসকে নিয়ে উড়ে চলে যায়। আর এই দৃশ্য দেখা ছাড়া তাদের কাছে আর কোনো উপায়ও ছিল না। এখন ওই রাতটা এইভাবেই কাটে। এখন তারা মাত্র 3জনই ছিল, যাদের আবার 2জনের মধ্যে ছিল বিরাট বড় ঝামেলা। দিন এবং বেনের মাঝে এখানে তর্কাতর্কি শুরু হয়ে যায়। তারা সবকিছুর জন্য একে অপরকে দায়ী করছিল। সিথি কোনো মতে চিৎকার করে ঝগড়া থামায় তাদের 2জনের। আর এরপর সে লক্ষ্য করে যে তারা ওই গুহার কাছে পৌঁছে গিয়েছে, যা দেখে সিথি সামনের দিকে এগিয়ে গেলে দিন বেনকে বলে যে কোনো কিছু যদি উল্টোপাল্টা হয় তাহলে বেন যেন তার কথা না ভেবে সিথিকে নিয়ে পালিয়ে যায়, কেননা এই গুহার ভেতরে যে কোনো কিছু হতে পারে, আর সে কোনোভাবেই চায় না সিথির কোনো ক্ষতি হোক। বেন জানতো দিন সিথিকে পছন্দ করে, তাই সেও এখানে কথা বাড়ায় না। এখন তারা জঙ্গলের ভেতর দিয়ে গুহার দিকে দৌড়াচ্ছিল। অন্যদিকে গুহার ভেতরে আমরা ইউসকে দেখতে পাই, যার জ্ঞান ফেরা মাত্রই তার উপর ঝাঁপিয়ে পড়ে ওই পেতনি এবং তাকে তখনই শেষ করে দেয়। এরই মাঝে ওই গুহার ভেতরে গিয়ে পৌঁছায় সিথি, দিন এবং বেন। ভেতরে ঢুকতেই তারা নিজেদের সামনে ওই পেতনিকে দেখতে পায়। বেন এবং দিন এখানে নিজ নিজ হাতিয়ারের সাহায্যে ওই পেতনির সাথে লড়াই করতে থাকে। তখনই সিথি একটা আওয়াজ শুনতে পায়। এটা ছিল মলির হাজবেন্ডের গলা। মলি হলো সেই মেয়ে যে কিনা কালো জাদুর মাধ্যমে এখন এই পেতনিতে পরিণত হয়েছে, অর্থাৎ এই পেতনিই ছিল মলি। তার হাজবেন্ড এখানে মলিকে যে সকল ভালোবাসাময় কথা বলেছিল সেগুলোই শুনতে পারছিল সিথি। পাশাপাশি সে শুনতে পাচ্ছিল তার হাজবেন্ডকে বন্দি করে রাখার মতো কথাবার্তা। আর এই কণ্ঠস্বরগুলো ভেসে আসছিল সেখানে থাকা একটা বক্সের ভেতর থেকে। সিথি ওই বক্সের কাছে যায় এবং বক্সের মুখ খুলতেই সে তার ভেতরে ছোট্ট একটা পুতুল দেখতে পায়। এই পুতুলটি মলিকে তার হাজবেন্ড দিয়েছিল যখন সে জানতে পেরেছিল মলি প্রেগনেন্ট। এটা স্পর্শ করতেই মলির আত্মা অর্থাৎ ওই পেতনি ভীষণভাবে ক্ষেপে যায় সিথির উপর এবং তার উপর হামলা করতে দৌড়ে আসে। তবে সিথি চেষ্টা করছিল ওই পুতুলটি নিয়ে পালিয়ে যাওয়ার, কিন্তু গুহা থেকে বের হওয়ার আগেই পেতনিটি তাকে ধরে ফেলে। তখন তাকে বাঁচানোর জন্য দিন ওই পেতনিটিকে ধরে ফেলে। সেই সাথে বেন ওই স্পেশাল মন্ত্রপুত হাতিয়ারটি ঢুকিয়ে দেয় পেতনির ভেতরে। আর এই সুযোগে দিন বারবার সিথিকে বলতে থাকে সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য। সিথি পারছিল না তার 2 ফ্রেন্ডকে এইভাবে বিপদে ফেলে পালিয়ে যেতে। তবে ঠিক তখনই ওই পেতনি দিনকে সিথির সামনেই হত্যা করে, যা দেখে সিথি বুঝতে পারে তার কাছে বেশি সময় নেই আর কোনো উপায়ও নেই পালিয়ে যাওয়া ছাড়া। তাই সে সেখান থেকে দৌড়ে পালাতে থাকে এবং মনে করতে থাকে যে তার 2 বন্ধু অর্থাৎ দিন এবং বেন তাকে বলেছিল যা কিছুই হোক না কেন সে যেন সেখান থেকে পালিয়ে আসে। এদিকে দিনকে মারার পর পেতনি বেনকেও হত্যা করে, ফলে বেন এবং দিন দুজনই সেখানে মারা যায়। এদিকে সিথি দৌড়াতে দৌড়াতে চলে এসেছিল একটা ভাঙাচোরা বাড়ির কাছে। এই বাড়িতেই মূলত মলি এবং তার হাজবেন্ড থাকতো। সিথি বাড়ির ভেতরে প্রবেশ করা মাত্রই পুরো বাড়িটি যেন বদলে যায়। সিথি ওই দিনকার ঘটনা দেখতে পায় যেদিন মলিকে তার হাজবেন্ড এই পুতুলটি গিফট করেছিল। মলি প্রেগনেন্ট হওয়ায় তার হাজবেন্ড নিজ হাতে এই পুতুলটি বানিয়েছিল এবং বলেছিল তাদের 3জনকে কেউই আলাদা করতে পারবে না। তাদের এই সুন্দর স্মৃতিগুলো দেখতে দেখতে সিথি বাইরের দিকে চলে আসে, যেখানে সবকিছু আবারও বদলে যায় এবং দৃশ্য বর্তমানে ফিরে আসে। ওই পেতনি হামলা করে সিথির উপর। সিথিকে সে গলা চেপে মেরে ফেলতেই চলেছিল, তখনই সিথি তার নাম ধরে ডাকে, অর্থাৎ মলি। সেই সাথে সেই সকল কথাগুলো বলতে থাকে যেগুলো মলির হাজবেন্ড সবসময় তাকে বলতো, যা শুনে ওই পেতনি শান্ত হয়ে যায়। সিথি তাকে প্রশ্ন করে যে গ্রামবাসীরা তো তার হাজবেন্ডকে মেরে ফেলেছিল, সে তো অন্তত পক্ষে নিজের বাচ্চার জন্য বাঁচতে পারত, তার বাচ্চা এখন কোথায়? তখন আমরা আবারও অতীতের দৃশ্য দেখতে পাই। যে রাতে মৌলির হাজবেন্ডকে গ্রামবাসীরা মেরে ফেলেছিল, ওই রাতে তারা মৌলিকে কিছু একটা খাইয়ে দিয়েছিল, যে পানীয় খাওয়ার ফলে মৌলিরও মিসক্যারেজ হয়ে গিয়েছিল। মৃত হাজবেন্ডকে তারা নিয়ে গিয়েছিল। দাউ দাউ করে জ্বলছিল তার স্বপ্নের সংসার। সেই সাথে অপরিপূর্ণ অবস্থাতেই পেট থেকে বেরিয়ে এসেছিল তার বাচ্চাটি। ফলে সিথি বুঝতে পারে কেন মলির আত্মা এই ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। এক রাতের ভেতরেই ওই গ্রামবাসীরা তার সর্বস্ব কেড়ে নিয়েছিল। যে ব্যাপারটা ভেবে সে বর্তমানে কাঁদছিল সিথির সামনেই। সিথি তখন বলে যে এতে তার এবং তার বন্ধুদের কি দোষ ছিল, সে কেন তার বন্ধুদেরকে হত্যা করলো। এছাড়া এই ঘটনা ঘটেছে 200 বছর আগে। 200 বছর আগের রাগের কারণে সে এখনো পর্যন্ত জ্বলছে। সেই সাথে নিজের সন্তান এবং স্বামীর আত্মাকে এখনো পর্যন্ত এখানে আটকে রেখেছে। এখন সময় এসে গিয়েছে তার ভেতরকার এই ঘৃণা শেষ করে দেওয়ার, সেই সাথে নিজের আত্মাকে নিজের সন্তান এবং স্বামীর সাথে মুক্তি দেওয়ার।
যাতে করে তারা পরলোকে সেই জীবন কাটাতে পারে যেটা তারা এই দুনিয়াতে পায়নি। যা শুনে মলি কাঁদতে থাকে এবং আচমকাই সে ধাক্কা দেয় সিথিকে, যার ফলে সিথি পানিতে পড়ে যায়। তখন মলি ওইখানে পড়ে থাকা পুতুলটি হাতে তুলে নেয় এবং কাঁদতে কাঁদতে সে যা কিছু বলে অভিশাপ দিয়েছিল সেই সব কথা উল্টোভাবে বলতে থাকে, যার ফলে এই জায়গার উপর থেকে তার অভিশাপ মুক্ত হয় এবং ফাইনালি 200 বছর পর তার আত্মাও মুক্তি পেয়ে যায়। এদিকে পানির দেশে তলিয়ে যাচ্ছিল সিথি। আস্তে আস্তে সময় রিভার্স হতে থাকে। আমরা দেখতে পাই সময় পিছে যেতে যেতে ওই দিনে চলে আসে যেদিন সিথি পানিতে ডুবে যাচ্ছিল। তাকে হাত ধরে টেনে বের করে নিয়ে আসে দিন। তাকে বোটের উপরে উঠিয়ে নিয়ে আসা হয়, যেখানে সিথির হুঁশ ফেরা মাত্রই সব বন্ধুদেরকে জীবিত দেখে খুশি হয়ে যায়। সে বুঝতে পারে যে ওই আত্মা অর্থাৎ মলি নিজের অভিশাপ উঠিয়ে নিয়েছে এবং সময়কে পিছে পাঠিয়ে দিয়েছে, যার ফলে বেঁচে গিয়েছে সকলে। যেটা বুঝতে পেরে সিথি ভীষণভাবে খুশি হয়ে যায়। এখানে দিন তার পাশে বসে।